এদিকে দুপুরেই সরকার পতনের আন্দোলনের ডাক দিল আওয়ামী লীগ। রাজপথ দখল নিল লক্ষ লক্ষ নেতাকর্মীরা। ফেসে গেলেন তারেক রহমান। একজোট হয়ে মাঠে নামছে এনসিপি, জামায়াত ও আওয়ামী লীগ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা একসাথে লাঠি সুটা নিয়ে রাজপথে নেমেছে। ঢাকা সম্পূর্ণ দখল করে জামাত বিএনপি মুখোমুখি অবস্থায় আজকে সারা দেশে। আড়ালে কি সরকার পতনের আর একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? বিএনপি সরকারের পতন হবে, কারণ এই সরকারের চারিদিক দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে। আবারও কি একটা বাংলাদেশে সব দলের অংশগ্রহণ, আওয়ামী লীগ সহ বিএনপি সহ সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, হয়ে বাংলাদেশ কি উদ্ধার হবে? কারণ আওয়ামী লীগের উপর দিয়ে যে খড়গ যাচ্ছে, সেই খড়গ তারা কাটিয়ে ওঠার জন্য তারা অবশ্যই মাঠে নামবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যেটা বিএনপির উপর আমি মনে করি মরার উপর খাড়ার ঘা হয়ে চলে আসবে। প্রফেসর ইউনূস সংবিধান বিরোধী কাজ করেছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, আমরা সবাই জানি। বাটপার ইউনূস এই সমন্বয়ক ছাত্রদের অর্থাৎ নাহিদদের সাথে বাটপারি করছে। এই ডক্টর ইউনূস নামের এই সুদখোর মহাজন মানুষটা, তিনি সবার সাথে প্রতারণা করছেন, সবার সাথে জালিয়াতি করছেন। দেখেন, আমি প্রমাণটা দিই। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন, নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। রাজধানীর আদাবরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। কোনো বিক্রি করতে পারে না, একমাত্র শেখ হাসিনা ভালো কাজ করে গেছিল, ওই জন্য তারা নিয়েছে, বুঝছো? এবং এই দেশটা একটা সাধারণ দেশ, সাধারণ দেশটা ধ্বংস হয়ে গেছে। কালো বৃষ্টি আবার উড়ে যাবে। আমি আশা করি সোনালী সূর্য আবার দেখা হবে। বন্ধু শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়। এবার লাঠি হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের পর যত সময় যাচ্ছে, বিভিন্ন জায়গায় বেসরব হয়ে উঠতে শুরু করেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এবারের আন্দোলনটা খুব ভিন্ন। এবার লাঠি যেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের শেষ ভরসা। নিজেদের অস্তিত্বের জন্য সবকিছু করতেই যেন রাজি তারা। এবার কঠিন অ্যাকশনে নেমেছে আওয়ামী লীগ, যা আজ রাজধানীতেই দেখিয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। আড়ালে কি সরকার পতনের আর একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে? আওয়াজ কি শুনতে পাচ্ছেন? একটু কান পাতুন তো। আমি তো শুনতে পাচ্ছি। কেন প্রশ্ন করবেন যে কেন? মাত্র তো একটা নির্বাচন হয়ে গেল, একটা সরকার গঠিত হলো, এখনই আবার সরকার পতন হবে কেন? একটু পেছনে ফিরে যেতে হবে। 2024 সালের জুলাই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে কারা? একটু চিন্তা করুন তো। বাংলাদেশের জঙ্গিরা, ডিপ স্টেট, বিদেশি আন্তর্জাতিক শক্তি এর সঙ্গে যুক্ত ছিল। এই যে এখন যে সরকারটি, এই সরকারটি কি আওয়ামী লীগ সরকার পতনের মূল মাস্টার মাইন্ড? এই সরকারের যে দলটি বিএনপি না, তারা সাইড লাইনের। তারা বুঝে হোক আর না বুঝে হোক, ওই যে সরকার পতনটা ছিল সেই পতনে সমর্থন দিয়েছে। মূল পতনকারী যারা, তারা এদেরকে ওয়েলকাম জানিয়েছে। ঠিক আছে, আমরা যেহেতু একটা পতনে যাচ্ছি, পতন করব, একটা ষড়যন্ত্রে আছি, আমাদের সঙ্গে যদি সাপ, ব্যাং, গাছপালা, হাতি, ঘোড়া সব এসে হাজির হয় তাকে স্বাগত, তাহলে আমাদের শক্তি আরও বেড়ে যাবে। বাংলাদেশে মূল পতনকারী দল হিসেবে, মাস্টার মাইন্ড দল হিসেবে ভূমিকা পালন করেছে জামাত ইসলামী। সোজা কথা যদি বলি, জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীর মূল নেতৃত্বে জামাত ইসলামী। এই জামাত ইসলামীর লক্ষ্য ছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে একটি তাদের সরকার গঠন করা। তাদের মতো তারা 1.5 বছর ইউনূসকে দিয়ে তাদের মতো সরকার পরিচালনা করেছে, তাদের মতো যা কিছু ফায়দা হাসিল করতে পেরেছে। কিন্তু আলটিমেটলি তাদের গোল ছিল নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত বিচারে ক্ষমতায় যাওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যে কোনোভাবে গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে
এই জঙ্গি গোষ্ঠী বা আওয়ামী লীগ সরকারের পতনকারী যারা, মূল মাস্টার মাইন্ড যারা, তাদের লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। লক্ষ্য যেহেতু ভ্রষ্ট হয়েছে, শুধু তাই নয়, ইউনূস সরকারের ক্ষমতা কালে তারা যে ক্ষমতার বলয়ে ছিল, সেই ক্ষমতা থেকে তারা বিচ্যুত হচ্ছে। একদিকে লক্ষ্য ভ্রষ্ট হলো, তাহলে কি তারা এখানে ফুল স্টপ টানবে? প্রশ্নই আসে না। জুলাই আগস্ট 24-এ সরকার পতনের আন্দোলনের বা সরকার পতনের ছক এঁটেছিল। সেই সময়ের সরকারটার কথা একবার চিন্তা করুন। আওয়ামী লীগ সরকার, প্রবল প্রতাপশালী সরকার, এই জঙ্গি গোষ্ঠী সেই সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে ফেলে দিয়েছে। তারা কি মনে করছে যে আজকে বিএনপি সরকার সেই আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি প্রতাপশালী? আওয়ামী লীগ সরকার ছিল 16 বছর ধরে গড়ে ওঠা বিশাল একটা পিরামিড, আর 1.5 মাসে গড়ে ওঠা বিএনপি সরকার কিন্তু খুবই দুর্বল সরকার, বালির বাঁধের মতো ভেঙে যেতে পারে যে কোনো সময়। এটি কিন্তু জঙ্গিরা মনে করছে, এবং সেই মনে করা থেকে তাদের যেহেতু লক্ষ্য পূরণ হয়নি যে তারাই চূড়ান্ত বিচারে ক্ষমতায় যাবে এবং আগামী দীর্ঘদিন তারা দেশ শাসন করবে, সেহেতু তারা লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি, লক্ষ্য থেকে সরে আসেনি। এই সরকারকেও তারা ফেলে দেওয়ার একটা ব্লু প্রিন্ট আড়ালে রেডি করছে। আমরা বলতেই পারি, আড়ালে কি তবে আরও একটা সরকার পতনের ব্লু প্রিন্ট হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে কি আবার কোনো বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে? দর্শক, রাজপথে দীর্ঘমেয়াদী আন্দোলনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই। সংস্কারের দাবিতে এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার আমরা যেদিন কথা বলছি, রাজধানী ঢাকায় নামছে এই যে জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় রাজনৈতিক দল, এই দলের নেতৃত্বে আজকে রাজধানীতে তারা রাস্তায় নামছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো রাজপথে নামছে এই জামাত জোট। বাইতুল মোকাররমের উত্তর গেটে আজকের এই বিক্ষোভ সমাবেশ কি কেবল শুরু, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য? নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে যাচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য, এবং এই যে 11 দলীয় ঐক্য জোট যেটি, সেটাই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল। আসলে গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের দাবিকে কেন্দ্র করে ঘোষিত এই কর্মসূচি কেবল একটি বিক্ষোভ নয়, বরং একে দীর্ঘমেয়াদী আন্দোলনের সূচনা বলে ইঙ্গিত দিয়েছেন জোটেরই নেতারা, এই জোটের নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, কারণ নির্বাচন পরবর্তী সময়ে সংসদ কেন্দ্রিক রাজনীতির পাশাপাশি এখন বিরোধীরা জনসম্পৃক্ততা বাড়াতে রাজপথকে বেছে নিয়েছে। অনেকে বলছেন এটি বাংলাদেশের সেই চিরচেনা রাজনৈতিক সংস্কৃতিরই ধারাবাহিকতা, যেখানে সংসদের ভেতরে কাজ না হলে বাইরে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজপথ কি আবার আগের মতোই উত্তপ্ত হতে যাচ্ছে? 11 দলীয় ঐক্যের নেতারা তাদের কৌশল পরিষ্কার করেছেন। তারা শুরুতেই চরম বা কঠোর কোনো কর্মসূচিতে যেতে চান না, এমনটাই এখনো পর্যন্ত তারা বলছেন। লিয়াজো কমিটির সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ স্পষ্ট জানিয়েছেন, প্রথম বিক্ষোভের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। যদি সরকার ইতিবাচক সাড়া না দেয়, তবে আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে। তাদের প্রধান লক্ষ্য এখন জনসম্পৃক্ততা বাড়ানো, জনগণের শক্তি সঙ্গে নিয়ে তারা সরকারের মনোভাব বুঝতে চান। এরপরই হয়তো আসবে কঠোর কর্মসূচির ডাক। জামাতের হামিদুর রহমান আজাদের ভাষায়, সরকার যদি সংস্কার পরিষদ গঠন না করে এবং ভুল পথ থেকে ফিরে না আসে, তবে পরিস্থিতি বিবেচনায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করুন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় নাগরিক পার্টির এক নেতা জানিয়েছেন, রাজনীতিতে এখন নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। যখনই সরকারের কোনো পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন সরকার বিরোধী সব পক্ষই ধীরে ধীরে এক হতে শুরু করে। আমরা ফাঁসিবাদের পতনের সময়ও তাই দেখেছি। জোটের বাইরের দলগুলোও এখন এই আন্দোলনে সমর্থন জানাবে বলে বিরোধীরা আশা করছেন। অর্থাৎ এক সময়ের সহযোগিতার মনোভাব এখন উবে গিয়ে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে সংবিধান সংস্কার এবং সংসদের কাঠামো নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এখন আসা যাক বিতর্কের মূলে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে সংসদে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে 16টি নতুন করে বিল আকারে পাশের সুপারিশ করা হয়েছে, যার মধ্যে আছে গণভোট, মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। 9 এপ্রিলের মধ্যে এগুলো পাশ না হলে বাতিল হয়ে যাবে। কিন্তু বিরোধীদের মূল ক্ষোভ ভিন্ন জায়গায়। সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ সহ 4টি অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের যে প্রস্তাব জুলাই সনদে ছিল, তাতে ক্ষমতাসীন বিএনপির একসময় আপত্তি ছিল না। কিন্তু এখন কেন সরকার সংস্কারের উল্টো পথে হাঁটছে, এই প্রশ্ন তুলছে বিরোধীরা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া এই পরিস্থিতিকে গণতান্ত্রিক অবমাননা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সংসদে যুক্তি ও ন্যায়ের পরিবর্তে গায়ের জোরে আইনের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। অন্যদিকে জোটের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম বর্তমানে উমরা পালনে সৌদি আরবে আছেন। তিনি দেশে ফেরার পর আগামী 7 এপ্রিল 11 দলীয় জোট আবার বৈঠকে বসবে। গুঞ্জন শোনা যাচ্ছে সেই বৈঠকেই
হরতাল বা অবরোধের মতো কোনো চরম সিদ্ধান্ত আসতে পারে। সংসদে সংখ্যাগরিষ্ঠ কোনো দল থাকলে অনেক সময় সরকার বিরোধীদের উপেক্ষা করে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি রাজনৈতিক অস্থিরতা ছাড়া আর কিছুই দেয় না। এখন প্রশ্ন হলো, সরকার কি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে নাকি বিরোধীদের উপেক্ষা করে সংঘাতের পথ বেছে নেবে? আর বিরোধীরাই বা কি তাদের দাবি আদায় করতে পারবে? এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে। যাই হোক, একটা জিনিস অন্ততপক্ষে পরিষ্কার যে সরকার এবং বিরোধী তথাকথিত বিরোধী দল তাদের মধ্যে কিন্তু ক্রমেই, বিশেষ করে জুলাই সনদ এবং গণভোট নিয়ে ক্রমেই একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। এবং এই তালগোলের মূল লক্ষ্যই হচ্ছে নতুন ব্লুপ্রিন্ট, সরকার পতনের ব্লুপ্রিন্ট। এই যে জঙ্গি যারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, তারা মনে করছে যে বিএনপি সরকারের পতন ঘটনাটা কোনো ব্যাপারই হবে না, কারণ বিএনপি সরকার অত্যন্ত দুর্বল সরকার। সেই জায়গা থেকে আসলে এই সংবিধান সংস্কার বলুন, জুলাই সনদ বলুন, এগুলো সবই এক একটা মোড়ক। এই জঙ্গি গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মসনদ দখল করা, সেটা যে কোনো মূল্যে। এরা আরেকটা অ্যাটেম্প নেবে মাস্ট, এবং আরেকটা পরিস্থিতি ঘোলাতে হবে। তবে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার হয়তো হবে না। এবং আরেকটা জিনিস, যে এবার যদি তারা সফল হয়, জঙ্গিরা সফল হয়, বঙ্গভবন বলুন, রাষ্ট্রপতি বলুন, প্রধানমন্ত্রী বলুন, কোনো কিছু, বাংলাদেশের কোনো কিছু, সংবিধান, কোনো কিচ্ছু রাখবে না। সরাসরি একটা বিপ্লবী সরকার গঠন করবে, এবং অনির্দিষ্টকালের জন্য কোনো নির্বাচনের প্রয়োজন নেই, কারণ নির্বাচনে তারা কখনো সফল হবে না। নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদেরকে নির্বাচিত করে ক্ষমতার মসনদে পাঠাবে না, যে গত 12 ফেব্রুয়ারির নির্বাচন তা দেখিয়ে দিয়েছে। তারা একটা বিপ্লবী সরকার করবে, আফগানিস্তান স্টাইলে, ইরান স্টাইলে। তারা দীর্ঘস্থায়ী শাসনের জন্য ব্লুপ্রিন্ট আসলে রেডি করছে, কিন্তু কতটা সফল হবে বাংলাদেশের রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দল, এদের বিপরীত পক্ষের যে রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেনাবাহিনীর ভূমিকা, সব কিছু মিলে আবারও সেই আওয়ামী লীগ সরকারের পতন স্টাইলে পতন করতে পারবে কিনা, নাকি একটা বাংলাদেশে বিশেষ প্রেক্ষাপট তৈরি হবে। ধরে নিলাম যে এই বর্তমান সরকারের পতন হবে, কারণ এই সরকারের চারিদিক দিয়ে বালির বাঁধের মতো ভেঙে আসছে। এগুলোকে ইস্যু করবে, জুলাই সনদকে ইস্যু করবে, গণভোটকে ইস্যু করবে, করে এই জঙ্গি জামাত জোট তটস্থ রাখবে সিচুয়েশনকে। এবং এই তটস্থ রেখে হয়তো দেশে একটা খুব লঙ্কা কাণ্ড ঘটে যাবে, অস্থির পরিস্থিতি তৈরি হবে, বিএনপি সরকারের পতন হবে। তখন কি এই জঙ্গিরা সফল হবে, নাকি একটা সরকার গঠন হবে, বিশেষ সরকার, আমাদের সংবিধানের আলোকের তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, কিংবা 111-এর মতো একটা সরকার গঠন হতে পারে, হয়ে আবারও কি একটা বাংলাদেশে সব দলের অংশগ্রহণ, আওয়ামী লীগ সহ, বিএনপি সহ সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, হয়ে বাংলাদেশ কি উদ্ধার হবে, নাকি জঙ্গিরা চূড়ান্ত বিচারে দখল করবে? আমি শুভ দিনটাকে সামনে রাখতে চাই। জঙ্গিরা বারবার সফল হবে না, একবার তারা সফল হয়েছে, কিন্তু বারবার সফল কোনোভাবেই হবে না। এখানে নানা বিষয় ফ্যাক্টর আছে, ভূ রাজনীতি আছে, আমার প্রতিবেশী দেশ ভারত আছে, নানা কিছু আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে, পশ্চিমা বিশ্ব, ইউরোপ আছে, চীন আছে, রাশিয়া আছে। বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে আবর্তিত তো হয় না বাংলাদেশের রাজনীতি। সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয়, এখন যে ব্লুপ্রিন্টটা সাজছে, এই সাজাতে একটা ব্যাপক গণ আন্দোলন বা একটা কিছু হবে, এবং সেগুলো হয়ে একটা সরকার পতন হবে, এই সরকারটারও পতন হবে, হয়ে একটা বিশেষ সরকার গঠন হবে, একটা নির্বাচন হবে, তারপরে যদি দেশ শান্ত হয়। এখন এগুলো দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। এর বিরুদ্ধে বহু সমালোচনার মধ্যে এবার ভয়াবহ যে সমালোচনা সামনে এসেছে এবং প্রমাণ সহ সামনে এনেছেন বাংলাদেশের প্রথিতযশা আইনজ্ঞ, আইনবিদ, আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিক। ডক্টর শাহদ্বীন মালিককে প্রফেসর ইউনূস তার মেটিকুলাস সরকারের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে রাখতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর শাহদ্বীন মালিক সেটা প্রত্যাখ্যান করেছিলেন, দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তারপরে এই মেটিকুলাস প্রফেসর আলী রিয়াজকে তিনি ভাড়া করে এনেছিলেন, বিদেশি এই নাগরিককে, তারপরে সংবিধানের 12 বরাদ্দ করার চেষ্টা করেছেন। ডক্টর শাহদ্বীন মালিক এরপরে একটা সাক্ষাৎকারে বলেছিলেন তার জীবনের শ্রেষ্ঠতম সিদ্ধান্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের ওই প্রপোজাল মেনে না নেয়া, সেই দায়িত্ব না নেয়া। তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছেন যে প্রফেসর ইউনূসের আন্ডারে এই কমিশনের দায়িত্ব নিলে তার সারা জীবনের অর্জন শেষ হয়ে যাবে মাত্র এই কয়দিনের দায়িত্ব পালনের জন্য। সেই শাহদ্বীন মালিক এবার প্রফেসর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন প্রফেসর ইউনূস সংবিধানের স্পষ্ট লঙ্ঘন করেছেন। রাষ্ট্রদ্রোহিতা, সংবিধানের লঙ্ঘন মানেই রাষ্ট্রদ্রোহিতা, আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কি সেটা আমরা সবাই জানি। চলুন ডক্টর শাহদ্বীন মালিক কি বলছেন সংবিধানের মানে বাইরে গিয়ে, মানে সংবিধান না মানা, সংবিধানের ব্যত্যয় ঘটানো, মানে রাষ্ট্রীয় ক্ষেত্রে তো সংবিধান মানেনি সেটা ভিন্ন কথা, ব্যক্তিগত ক্ষেত্রেও তিনি সংবিধান পরিপন্থী কাজ করেছেন, রাষ্ট্রদ্রোহিতা করেছেন। সেই কথাটা শাহদ্বীন মালিক কি বললেন সেটা আলোচনা করে দেখার চেষ্টা করি এই ভিডিও। তো শাহদ্বীন মালিক সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারেরই একটি অংশ নতুন করে আলোচনায় এসেছে, যেখানে তিনি অভিযোগ করছেন প্রফেসর ইউনূস
সংবিধান বিরোধী কাজ করেছেন নিজের স্বার্থ উদ্ধারের জন্য, এবং সেটা স্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, সর্বোচ্চ শাস্তি যে মৃত্যুদণ্ড, আমরা সবাই জানি। প্রফেসর ইউনূস তার শাসনামলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, শেখ হাসিনাকে গণহত্যাকারী বলে, রাজাকারদের জন্য যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করে শেখ হাসিনাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন তার শাসনামলেই আদালত দিয়েছে, কিন্তু জোগাড়জান্তি মানে রান্নার আয়োজনটা তো তারই করা। সেই ব্যাপারটা তিনি যখন করেছেন, শেখ হাসিনাকে তিনি যখন মানে ফাঁসির সাজা দিচ্ছেন, মানে তার শাসনামলে দেওয়া হচ্ছে, তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। শাহদিন মালিক কি বলছেন এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন, যেখানে বলা হচ্ছে সংবিধানের 147 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি সাংবিধানিক পদে থাকাকালীন অবস্থায় কোনো লাভজনক কাজে নিয়োজিত থাকতে পারবেন না। সুপ্রিম কোর্টের বিচারপতি দিনে কোর্টে কাজ করে রাতে চেম্বার করতে পারবেন না। রাষ্ট্রপতিও তার কাজ শেষে সিনেমা হলের ম্যানেজারের কাজ করতে পারবেন না। ডক্টর ইউনূস তার নিজের বা নিজের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানকে আর্থিক সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে সংবিধানের 147 ধারার বরখেলাপ করেছেন। অর্থাৎ সংবিধানের 147 ধারা যেটা বলছে যে রাষ্ট্রের কোনো দায়িত্ব তিনি পালন করলে তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ করতে পারবেন না, সেটার পরিষ্কার লঙ্ঘন করেছেন প্রফেসর ইউনূস। এবং প্রফেসর ইউনূস নিজের প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নেওয়া, কর মওকুফ করা, এটা করা ওটা করা, গ্রামীণ ফোনকে টেন্ডারবিহীন তরঙ্গ বরাদ্দ দেওয়া হাজার হাজার কোটি টাকার, এই ব্যাপারগুলো যেগুলো করেছেন সেগুলো সবই নিজের স্বার্থে করেছেন। এবং প্রফেসর ইউনূস ওই সময় প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকালে তিনি গ্রামীণ ট্রাস্ট, এই জাতীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, নামমাত্র ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার দায়িত্ব মানে প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে তিনি ওই দায়িত্বগুলো আবার শুরু করেছেন। ইউনূস সেন্টারে বসে প্রতিদিন তার ওই ব্যবসাগুলো দেখভাল করছেন, যে ব্যবসাগুলোর সুবিধা পাইয়ে দিয়েছেন তিনি ক্ষমতায় বসে থেকে। কোনোটার লাইসেন্স পাইয়ে দিয়েছেন, কোনোটার কর মওকুফ করেছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা বাড়িয়ে দিয়েছেন, সরকারের কাছ থেকে কেড়ে নিয়েছেন মালিকানা, এই ব্যাপারগুলো করেছেন যেগুলো সংবিধানের 147 অনুচ্ছেদের স্পষ্ট বরখেলাপ, অর্থাৎ সংবিধান বিরোধী কাজ। আর সংবিধান বিরোধী কাজ মানেই রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা মানেই মৃত্যুদণ্ড। এই যে অভিযোগটা শাহদিন মালিক করলেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয়, যদি কেউ আদালতে যান, যদি আদালত এই ব্যাপারে সঠিক তদন্ত করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে কি সত্যিই এটা প্রমাণিত হবে? আর প্রমাণিত হলে এই শেষ বয়সে সারা পৃথিবীতে সুনাম কুড়ানো প্রফেসর ইউনূস বাংলাদেশের 1.5 বছরে ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নিজের সুনামের যে মহা সর্বনাশ করে বসেছেন, সুনামের পাশাপাশি জীবন নিয়েও কি শঙ্কা তৈরি হবে যে প্রফেসর ইউনূস নিজের নিরাপত্তায় ক্ষমতায় থাকার একেবারে শেষ সময়ে 2 দিন আগে নিজেকে ভিভিআইপি মানুষ হিসেবে ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন, যেন 1 বছর এসএসএফ নিরাপত্তা তিনি ভোগ করতে পারেন। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখান থেকে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়িয়েছে, এবং এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে তারা দীর্ঘ 15 থেকে 17 বছর বাংলাদেশের রাজনীতিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করে গেছে। তবে বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে এই যে মনস্তাত্ত্বিক ধাক্কা, এই যে বিএনপির কাছ থেকেও আওয়ামী লীগ বড় ধরনের একটি ট্রাজেডি পাচ্ছে, এই ট্রাজেডির কারণে তাদের মনোবল কেমন হবে? তারা কি বর্তমান সময়ের মতো পরিস্থিতি অবজার্ভ করবে বা আশাবাদী হয়ে বিএনপির উপর ভরসা রাখবে, নাকি বিএনপিকে তারা যেভাবে বলছে যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি না করে শান্তিপূর্ণভাবে দেশ গড়ার সুযোগ দেবে, তারা কি প্রকৃতপক্ষে সেটা করবে? আমার কিন্তু সেটা মনে হয় না। যখন এই বিলটি পাস হয়ে যাবে, তখন দেখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এক ধরনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে, এবং এই স্ফুলিঙ্গ ধীরে ধীরে কিন্তু একটা আন্দোলনের রূপ নেবে। আমরা বিএনপিকেও কিন্তু এরকম স্ফুলিঙ্গ থেকে আন্দোলন করতে দেখেছি। হয়তোবা সেই আন্দোলন একদিনে, 6 মাসে কিংবা 1 বছরে সফল হবে না বা বড় রূপ ধারণ করবে না, অথবা আইনি বাধা বিপত্তির কারণে তারা হয়তোবা সেভাবে পারবে না, কিন্তু একটা সময় তাদের হাতে আসবে যখন তারা এই স্ফুলিঙ্গ থেকে বড় আন্দোলনের জন্ম দিতে কিন্তু তারা সক্ষম হবে। এখন যখন একটি বড় এবং বৃহৎ রাজনৈতিক দল একটি বড় আন্দোলন করতে সক্ষম হয়ে যায়, তখন সরকার আসলে আমি মনে করি সেই আন্দোলনকে দমাতে গিয়ে অনেকটাই ব্যর্থ হয়। ইতিহাস বেশি দূর যাওয়া লাগবে না, 2024 সালের 5 আগস্টের আওয়ামী লীগ পতনের যে আন্দোলন, সেই আন্দোলনের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখবেন এই আন্দোলনের জন্ম কিন্তু বহু আগে থেকে হয়েছিল, কিন্তু একসময় সেই স্ফুলিঙ্গ ধীরে ধীরে বড় হয়ে আওয়ামী লীগের পতন কিন্তু ঘটিয়ে দিয়েছে। এখন আওয়ামী লীগের উপর দিয়ে যে খড়গ যাচ্ছে, সেই খড়গ তারা কাটিয়ে ওঠার জন্য তারা অবশ্যই মাঠে নামবে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ যে লোকগুলো পাড়া মহল্লায় আওয়ামী লীগ করে, তারা এখন হয়তোবা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চুপচাপ আছে, পরবর্তীতে কিন্তু তারা চুপচাপ থাকবে না। এবং দেশব্যাপী যদি কোনো রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়, কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তখন সেটা নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এখন আসুন বিএনপির বিষয়ের দিকে। দেখুন, আন্তর্জাতিক মহল থেকে শুরু করে পরাশক্তি অনেক দেশই কিন্তু চায় বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। বিএনপি নিজেও চায় গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি তৈরি হোক। এখন তারা যদি আওয়ামী লীগ খেয়ে নিজেদের ইচ্ছায় সংসদে বিল পাশ করিয়ে সম্পূর্ণভাবে বাইরে রাখার চেষ্টা করে,
তাহলে আন্তর্জাতিক অঙ্গন এমনকি বাংলাদেশের জনগণের কাছেও কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার যে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার তফাৎ সেটা কিন্তু আর থাকবে না। তখন মানুষজন বলা শুরু করবে, সাধারণ জনগণ বলা শুরু করবে যে বিএনপিও ক্ষমতার আধিপত্য বজায় রাখার জন্য একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাজনীতির বাইরে রেখেছে। দেখুন, বিল পাশ করে, আইন করে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাজনীতির বাইরে রাখা এক জিনিস, আর প্রশাসনিক কাঠামো দিয়ে রাজনীতিতে নিয়ন্ত্রণ করা অন্য জিনিস। আর এই যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা, এটা করতে গেলে কিন্তু বিএনপির উপর একটি আন্দোলনের চাপ এসে পড়বে। একদিকে বিরোধী দলের চাপ, বর্তমান জামাত ইসলাম এবং এনসিপি, অপরদিকে যদি গেড়াকলে পড়ে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অবস্থান ফিরে পাওয়ার জন্য কোনো প্রকার আন্দোলনের জন্ম দেয় ধীরে ধীরে, তাহলে এই দেশ বা এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিন্তু ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হবে আমাদের বর্তমানে বিএনপি সরকার। এবং এই যে আওয়ামী লীগের আন্দোলনের স্ফুলিঙ্গ, এটা যেভাবে বললাম যে ধীরে ধীরে যদি বৃহৎ আকার রূপ নেয়, তাহলে সেটা কিন্তু জনরোষে পরিণত হওয়ার সম্ভাবনাও কিন্তু কোনোভাবে উপেক্ষা করা যায় না। কারণ জনগণ তখন বলবে যে আমরা বিএনপিকে এনেছি বা বিএনপিকে ক্ষমতা দিয়েছি দেশকে অস্থিতিশীল রাখার জন্য নয়, কিংবা দেশের গণতান্ত্রিক পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেই ভারসাম্য বিনষ্ট করার জন্য নয়, বরঞ্চ একটি সুস্থ ধারায় গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, দেশকে স্থিতিশীল করার জন্য। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।